যে আমাদের যারা 1200-1300 জীবন দিয়েছে দেশকে সুন্দর করার জন্য, তাদেরকে আপনি সিডিআই বলছেন। যারা 20-30 হাজার যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে আপনি সিডিআই বলছেন। আপনি এই যে গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার শপথ গ্রহণ করেছে, সেই সরকারকে আপনি সিডিআই বলছেন। এবং কি সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি 17-18 বছর নির্বাসিত ছিল, যে ভিক্টিমাইজ ছিল, তাকে আপনি সিডিআই বলছেন। তার মানে তারা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন। কিন্তু সে রাষ্ট্রদ্রোহিতা কাজ করে শুধুমাত্র আপনি যদি নারী বলে এই যে সফট পাওয়ার যাদের আছে তাদেরকে আপনি যদি সফট কর্নার দেখান, আপনি যদি সফট কর্নার দেখাইতে যান, তাহলে তো প্রথম সফট কর্নার দেখাইতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা তো নারী, তাকে যে আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন তাকেও তো সফট কর্নার দেখাইতে হবে আপনাকে। কিন্তু যারা এখন সফট কর্নার দেখাচ্ছে তাদের প্রতি, যে তারা নারী বলে তারা দেশদ্রোহিতা করতে পারবে, তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এটা বলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন করছিল, তখন ছাত্রলীগ যেভাবে মেয়েদের উপর আক্রমণ করেছে, তখন এই যে কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা কি সেই সময় মুখ খুলেছিল? মুখ খুলে নাই, বরং ছাপাই গিয়েছে যে এরা করতে হবে, করুক। তার মানে আপনি এদেরকে নারী বলে আপনি এদের অপরাধকে অপরাধ বলবেন না, এদেরকে অপরাধ না বলে এই যে জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, পুরো গণ অভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। এর আগে যে শাওন, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে একবার ডিবি গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করে তাকে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া, কোনো একটা পাওয়ারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে নতুন বাংলাদেশ হয়েছে, নতুন সরকার শপথ গ্রহণ করেছে। সেই শপথের পরবর্তীতে সে যখন জুলাইয়ে এই শব্দ চয়ন করার মাধ্যমে পুরো সরকার ব্যবস্থা, পুরো জুলাই অভ্যুত্থান, পুরো জায়গায় তারা প্রশ্ন তুলছে। তো সুতরাং এদেরকে যদি আপনি শাস্তির আওতা না নিয়ে আসেন, তাহলে এদের মাধ্যমে আপনি যাদেরকে এই পর্যন্ত গ্রেপ্তার করেছেন, সবাইকে কিভাবে গ্রেপ্তার করেছেন? আপনি গ্রেপ্তার করেছেন যে তারা হচ্ছে যে এই যে 1200-1300-কে শেখ হাসিনা তো গুলি করেনি সরাসরি, শেখ হাসিনা গুলির নির্দেশনা দিয়েছে, তার সহযোগী যারা ছিল তারা সহযোগিতা করেছে। আমরা যখন আইনগুলো যখন হয় তখন 34 একটা যুক্ত হয়, যে কমন ইন্টেনশন। আপনি যখন অপরাধ করছে, তারা গুলি করছে, আপনি যখন তাকে আপনি মৌখিকভাবে অথবা এই দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করছেন যে করো, তোমরা এটা করতে পারো। যারা আজকে আন্দোলন করছে তারা দেশদ্রোহী। আমরা তো দেখেছি এই 5 আগস্টের আগে যতদিন প্রত্যেক দিনে যে মিডিয়াগুলোতে যে আপনি দেখেছেন যারা টকশো করতো, তারা বলছে এরা যারা করছে এরা সবাই দেশদ্রোহী, এদেরকে দেশদ্রোহী, তার মানে এদেরকে হত্যা করা যায়। তার মানে এরা যে এই ন্যারেটিভটা তৈরি করেছে, তার মানে শেখ হাসিনা সুপিরিয়র লাইবিলিটি হিসেবে যেভাবে এটা অন্তর্ভুক্ত হচ্ছে, তেমনি যারা এই যে ফ্যাসিস্ট, যারা কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল, তারাও সেম 34 কমন ইন্টেনশনের কারণে যে এই যে অপরাধটা চলতে থাকুক, সেদিন তো প্রতিবাদ করার সুযোগ ছিল। আপনি কমন ইন্টেনশনের কথা বলছেন তো, আচ্ছা সেক্ষেত্রে ধরা যাক যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যখন কিনা এভাবে ছাত্রদের জনতার উপরে ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেই সময়টায় প্রকাশ্যে কেউ এসে সমর্থন দিল এবং গুলি করতে বলল, সেটা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে, তখন সেটাকে একটা অন্য আপনি আইনের মধ্যে ফেলতে পারছেন কমন ইন্টেনশনের জায়গায়। কিন্তু যে ব্যক্তি এর আগে আপনার মে পর্যন্ত বা জুনের এই গণঅভ্যুত্থান আগের সময় পর্যন্ত শেখ হাসিনার সকল কাজকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই যে সে এই হত্যাকে সমর্থন জুগিয়েছে, তাকেও আপনারা এই হত্যার মধ্যে আসামি করতে পারেন কিনা? সেটা এমন কি হয়েছে কিনা না, আমি জিজ্ঞেস করছি। সেক্ষেত্রে আমরা কথা বলছি কিন্তু এই গণঅভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে আমরা কথা বলছি। সফট পাওয়ার যারা ফ্যাসিজম এনাবেল করতে কাজ করেছে তাদের বিচার আপনারা চাইছেন, সেটা বিচার আসলে কিভাবে হতে পারে? কারণ এটা তো আমাদের প্রচলিত কোনো আইন নাই, সেই জায়গা থেকে আমরা কথা বলছি। আমি আপনাকে বলেছি, ধরেন আপনি কোথাও ধরেন একটা হত্যা হয়েছে, সাপোজ জিডিবিতে একটা হত্যা হয়েছে, হত্যার জন্য কেউ নিচে অবস্থান করছে, পাহারা দিচ্ছে যে লোকটা কখন আসবে। হ্যাঁ, সে কিন্তু হত্যার সাথে সরাসরি জড়িত না, কেউ অর্থায়ন করেছে যে তুমি মারবা, তোমার ওখানে যারা তোমাকে সহযোগিতা করবে এদের প্রত্যেকটা অর্থায়ন আমি করব। কেউ তাকে খাওয়ার দিয়ে সহযোগিতা করেছে, কেউ তাকে মানসিকভাবে, এই যেমন জিটিভিতে হয়েছে, তাহলে জিটিভির প্রধানও এটার সাথে লাইবিলিটি হবে, তার লাইবিলিটি যাবে। কেন যাবে? কারণ আপনি জানেন যে এখানে একটা হত্যা হবে, কিন্তু আপনার বাধা প্রদান সেটা তুমি বললাম আপনাকে বিশেষ ঘটনার ক্ষেত্রে আপনি যখন যিনি শুধু গুলি করবেন তিনি হত্যার আসামি হন না,
যদি 10 জন 20 জন যিনি শুধুমাত্র স্পেসিফিক গুলি করেছেন তিনি আসামি হবেন। বুঝে গেছি আমি আপনার কথা। আমি ব্যারিস্টার মামুন, আমরা ফিরছি, আলোচনায় ফিরছি। আপনার কথা আমি আবারও শুনবো একটা ছোট বিরতির পর। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমি আপনার কাছে আসছি যে এটা অন্তত বোঝা গেল যে আমাদের প্রচলিত আইন আসলে কভার করছে না, যে ফ্যাসিজম এনেবল করতে যারা কাজ করছে তারা সরাসরি হত্যার সাথে জড়িত না থাকলে তাদের কোনো শাস্তির বিধান আমাদের এখানে নাই। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সরকারের আসলে এরকম কোনো কিছু ভবিষ্যতের জন্য ভাবা উচিত? কারণ যার যেটুকু অপরাধ আছে অপরাধের বিচার তো হওয়া উচিত। আপনি কখনোই সফট পাওয়ারকে হার্ড পাওয়ার দিয়ে মোকাবেলা করতে যাওয়াটা সমর্থনযোগ্য মনে করবার কারণ নাই, কোথাও না, পৃথিবীর কোথাও। যারা করেছে তারা ভুল করেছে। সফট পাওয়ারকে মোকাবেলা করবার জন্য আপনাকে আর একটা পাল্টা সফট পাওয়ার তৈরি করতে হবে। এখন কালচারাল ইভেন্ট দিয়ে কালচারাল ইভেন্টকে মোকাবেলা করতে হবে, রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে। আপনি এই জিনিসটা প্র্যাকটিসটা যত বাড়বে তত যারা যখন ক্ষমতায় আসে প্রতিপক্ষকে ওই সফট পাওয়ার তার পক্ষে নাই, তাকে দমন করবার জন্য যত বেশি হার্ড পাওয়ার ইউজ করবে, অন্য লাইনে যাবে, হার্ড লাইনে যাবে, তত সে ভুল করবে। বরং এইটা বাস্তবতা যে বাংলাদেশে কালচারাল লাইনে, সাংবাদিকতায়, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীতে আওয়ামী লীগের উইংটা সবসময় স্ট্রং। নারীদের সংগঠনে আওয়ামী লীগের স্ট্রং ছিল। তার বিপরীতে জামায়াত তাদের মতো করে সাংবাদিকতা বিভিন্ন জায়গায় একটা ফোর্স তৈরি করেছে বলে এখন আমরা নানান আলোচনায় শুনছি। আচ্ছা, সেটা তো সফট পাওয়ার না, সেটা কোন পাওয়ার সেটা আমরা শুনবো, সেই পাওয়ারটা কিরকম। কিন্তু আমি তার আগে আপনাকে একটু প্রশ্ন করি যে এই যে আপনি বললেন যে আওয়ামী লীগের সফট পাওয়ারটা অনেক স্ট্রং, অনেক শিল্প সাহিত্যিক অনেকে আছে, ছিল, এখনো আছে বলেই মনে হয়। কারণ এখন কি তারা আসলে বিএনপি হয়ে গেল? এখন কি হঠাৎ বিএনপি হয়ে গেল? ঘাপটি মেরে আছে, আছে কোনো না কোনো ভাবে হোক আছে আর কি। মানে গলার আওয়াজটা বিএনপির কম কেন? না, সেটা হচ্ছে বিএনপি আমার ধারণা এদিকে মনোযোগ দেয়নি। বিএনপি বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অনেকবার ছিল এবং একেবারে কম সময় না, কিন্তু তারা এইগুলো নতুন করে করেছে, শিল্পী তৈরি করেছে, কিন্তু এই শিল্পীদেরকে বিএনপি বানাতে হবে সেই প্রক্রিয়াটা তাদের ছিল না। আপনি তো বলছেন সফট পাওয়ারকে মোকাবেলা করতে হবে, সফট পাওয়ার, সেটাই বললাম, সেই প্রক্রিয়া তাদের ছিল না। এটা তাদের দলগতভাবে দুর্বলতা আমার মনে হয়, যে দলীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে সবাইকে বিএনপি বানিয়ে ফেলতে হবে তা না, কিন্তু বিএনপির একটা রাজনৈতিক আদর্শ আছে, এই আদর্শকে ধারণ করে এইরকম ইন্টেলেকচুয়াল তৈরি করবার জন্য পার্টিগতভাবে যে ব্যবস্থাপনা দরকার, যেটা আপনার আওয়ামী লীগে, বামপন্থী সংগঠনে বা জামায়াত ইসলামে যতটা আছে, বিএনপিতে আমি তার অনুপস্থিতি দেখতে পাই। যে কারণে এখন বিভিন্ন জায়গায় যেই সব পদে বা যেই সব জায়গায় বিশ্বস্ত এবং আদর্শিক লোক দরকার, সেখানে খুঁজে পেতে দেখা যায় যে আমার এখানে 3 জন আদর্শিক লোক হলে সরকারের পলিসি ক্যারি করে তারা ভালো করে চালাতে পারবে, পাওয়া যায় না। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনারা সফট পাওয়ারকে ডিল করবেন কিভাবে? সফট পাওয়ারকে সফট পাওয়ার দিয়ে ডিল করার যোগ্যতা অর্জন করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত, যদিও আমি আইনজীবী আছে, আমি একটা জিনিস বলি, সেটা হলো বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু আইন আছে যার মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। এইরকম কোনো ইভেন্টের মানে উদ্ভব হলে তাকে আইনের আওতায় নিয়ে ওই অস্থিরতা বা সমাজ যে বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটতে পারে সেটাকে নিবৃত্ত করবার জন্য কিছু বিধিবিধান রাষ্ট্রে আছে, যেটাকে বিভিন্ন সময়ে আমরা বিরোধী দলে গেলে বিরোধিতা করি, যে আইনটা বিরোধী দলে কেউ চায় না, কিন্তু সরকারি দলে গেলে আবার সেটা বাতিলও কেউ করে না। সেই আইনগুলো এখনো পর্যন্ত আছে, আমি সেটাকে সমর্থন করছি না, কিন্তু যতদিন বাতিল না হয় ততদিন ওইরকম কিছু বিষয় আছে। কিন্তু কোনো না কোনোভাবে এখন আপনি মনে করেন এই যে অশ্লীল গালিগালা, যেটা একটু আগে ব্যারিস্টার সাহেব বলছিলেন যে আওয়ামী লীগের নারীরা অশ্লীল শব্দ, এটা নিয়ে আওয়ামী লীগের নারীরা অশ্লীল শব্দ ব্যবহার করে, জামায়াতের নারীরা কি অশ্লীল শব্দ ব্যবহারে পিছিয়ে ছিল? কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা, এমনকি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যত রকমের বাজে অশ্লীল শব্দ জামায়াতের কর্মী এবং নারী কর্মী এবং নেত্রীরা ব্যবহার করেছে, একদিন অ্যারেস্ট করেও পরের দিন আবার ওই 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে, সেই ঘটনা ঘটেছে। কেউ কাউকে তো পেছনে ফেলতে পারছে না দেখছি। এখন দ্বিতীয় কথা হলো, নারীদেরটা আলাদা করে আলোচনায় কেন আসছে? ছেলেরা বা পুরুষরা কি অশ্লীল শব্দ ব্যবহারে পিছিয়ে আছে? তা না,
ছেলেরা পুরুষরা এইসব শব্দ অহরহ অনেকে ব্যবহার করে। ভার্চুয়াল মিডিয়ায় ইউটিউবাররা বিদেশে বসে বেশ কয়েকজন, দুইজনের নাম বেশি আলোচনা আছে, কিন্তু উভয় পক্ষেরই বেশ কয়েকজন এত এত বাজে শব্দ ব্যবহার করেছে যে অশ্লীলতার ব্যবহারটাকে তারা সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছে। সেটা করেনি তারা, তারা তো পুরুষ। এখন নারীদের মুখে বা তাদের লেখা এই শব্দগুলো সচরাচর আমরা শুনে বা দেখে অভ্যস্ত না। তো হঠাৎ করে এরকম কয়েকজনেরটা দেখলে এটা আমাদের একটু লাগে যে মেয়েরাও এরকম কথা বলতে পারে, এটা হলো বিষয়। কিন্তু সংখ্যা তত্ত্বের বিচারে দেখলে এবং অশ্লীলতার বিচারে দেখলে দেখবেন পুরুষরা এবং ছেলেরা অনেক বেশি করছে, খারাপই সেটাই। ব্যারিস্টার আল মামুন রাসেল, সেই বিষয়ে আপনি কিছু বলতে চাইলে বলবেন, কারণ আপনাদের যারা আদর্শ তাদের মুখেও আমরা অশ্লীল শব্দের ব্যবহার শুনেছি। অশ্লীল শব্দকে স্বাভাবিক করার একটা বিষয় আমরা তখন দেখেছি, শব্দগুলো মুখে আনতে পারছি না বলে দুঃখিত। ব্যারিস্টার মামুন রাসেল, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা সফট পাওয়ার দিয়ে ডিল করতে হবে এরকমটা শুনছি, এবং সেটাই আসলে সারা বিশ্বে করে, সব দেশেই করে। তো আপনাদের সফট পাওয়ার আসলে, জামায়াতের সফট পাওয়ার কারা, আমি একটু শুনতে চাই। জামায়াতের সফট পাওয়ার কি শিল্পী যারা চলচ্চিত্র অভিনয় করছে তারা, নাচ গান করছে তারা, নাকি যারা ওয়াজ করছে তারা, নাকি যারা মব, আপনার মানে মব ক্রিয়েট করে ডিল করতে চাইছেন, আসলে কারা? আমির হামজা সফট পাওয়ার, আচ্ছা, শুধু হতে পারে। শুনি ব্যারিস্টার মামুনের মন্তব্য। দেখেন, প্রথম কথা হচ্ছে শাহিন্ত ভাই বললো তারেক রহমানের কন্যা নিয়ে একটা অপবাদ দিয়েছে। এটা কারণ তারেক রহমানের কন্যার যে ছবিটা ভাইরাল হয়েছে ডাকসুর যে নেতাকে নিয়ে, যে এটা হয়েছে, এটা কিন্তু প্রমাণিত সত্য। এটা এআই দিয়ে বানানো ছবি, এটা এআই ছবি। তারেক রহমানের মেয়ের বিষয়, এটা এআই ছবি। ডিবি নেওয়া হয়েছে, ডিবি গিয়ে এটা ফরেন্সিক পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা বের করেছে, বের করে তাকে মুসলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এআই জেনারেটেড ছবিটা যারা শিবিরের কর্মী যারা শেয়ার করলো, সেটাকে আপনি শিবিরের কর্মী শেয়ার করে নাই, শেয়ার করেছে সবচেয়ে বেশি। আমি শত শত স্ক্রিনশট আমার কাছে আছে যেখানে ছাত্র দলের নেতৃত্বস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, এটা প্রমাণিত হওয়ার পরেও তাদের টাইমলাইনে এখনো পর্যন্ত এই ছবিটা আছে, এখনো পর্যন্ত আছে শেয়ার যে তারা করেছে। শিবিরের পক্ষ থেকে এটা করা হয়নি, বরং এটা তারা শুধু প্রতিবাদ করার জন্য করেছে। কিন্তু এরপর যখন প্রমাণিত হয়েছে যে এটা এই পক্ষ থেকে ডাকসুর নেতা করেনি, এটা এআই জেনারেটেড, তাহলে তো তখন তো তারা ডিলিট করতে পারতো, তখন তারা ডিলিট করে নাই। এমনকি আমি একটা মিডিয়াতে বলেছিলাম যে তাদের ডিলিট করার প্রয়োজন ছিল। এবং এটা এই ছবিটা দেখতেও তো কত বাজে। এটা তো তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে বাদ দেন, এটা আমার বোন হোক, যে কেউ হোক, এটা ছবিটা কত একটা বাজে ছবি ছিল। এটা দেখবো, আমি শেয়ার করবো, এটাও তো একটা বাজে জিনিস। আমি যেটা শেয়ার করবো এটাই তো একটা বিষয়। এখন বিষয় তারপরে আসেন, দেখেন সফট পাওয়ার এই 17-18 বছর আওয়ামী লীগের বেশি হওয়ার কারণ, আপনি বলেন যে আমাদের সরকারি দলও এত বেশি নেই। আওয়ামী লীগের 17-18 বছর আমরা দেখেছি সবকিছুকেই, আপনি যখন বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো নিয়োগের ক্ষেত্রে আপনার দেখা হতো যে তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, সে কোথায় যে পড়াশোনা করেছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তারপর অনেক কিছু দেখা হতো। এবং দেখে আওয়ামীপন্থী পরিবারের, আমরা তো আপনি যখন দেখেছেন 5 আগস্টে যখন গণভবনে এই হয়েছে, তখন সেখানে অনেকগুলো সিভি পাওয়া গেছে, হাজার হাজার, যাদের হচ্ছে এই মানে বিভিন্ন চাকরির জন্য। তার মানে রাজনীতিকরণ করা হয়েছে প্রত্যেকটা সেক্টরে। আপনি যেখানে যেখানে সফট পাওয়ার গিয়েছে সেখানে প্রত্যেকটা সেক্টরে রাজনীতিকরণ করা হয়েছে। আর 17-18 বছর টানা একটা সরকার ক্ষমতা থাকলে মনে হবে যেন বুদ্ধিজীবী হতে সবাই, তেলবাজ তো সবাই আছে, আমরা দেখি সাংবাদিকদের তেলবাজি দেখেছি। এই যখন বিদেশ সফর থেকে দেশে আসতো তখন প্রশ্ন কি করতো, শুধু তেলবাজি, আপনি এটা করেছেন, আপনি সেটা করেছেন। অথচ প্রশ্ন করার দরকার ছিল কি, যে আপনি এটা করতে পারেন না, এটা কেন করতে পারেন না, সেটা প্রশ্ন করার দরকার ছিল। কিন্তু আমরা বড় বড় মিডিয়া ব্যক্তিত্বদেরকে দেখেছি তারা শুধুমাত্র তেলবাজি করেছে। এই জন্য এই সরকারের এটা নতুনত্ব জিনিস, যেটা আমরা রেসপেক্ট করি, যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমার নিজের নামকে, এই যে প্রধানমন্ত্রী এবার সফর থেকে আসার পরে এই এটা এই করেছেন, তার বাজেটের পরে যে একটা অনুষ্ঠান ছিল প্রায় 50 লক্ষ না 1 কোটি টাকা খরচ হয়, সেটা বাদ দিয়েছেন। আবার নিজের ছবি ব্যবহারের ক্ষেত্রে, হ্যাঁ, নিজের 17-18 সালে 30 কোটি সামথিং ব্যয় হয়েছে। না, আমি বলবো সচরাচর বাজেট পরবর্তীতে 1 কোটি টাকা বাজেট থাকে, এটার বেশি 3 কোটি 10 কোটি 20 কোটি খরচ হয়, 30 কোটি হয়। তাহলে দেখেন এই যে প্রধানমন্ত্রী যে ছবি ব্যবহারে, আপনি দেখেন ছবি ব্যবহারের প্রথম প্রতিবাদ কিন্তু জামাতের একজন এমপি ডাক্তার মাসুদ, উনি একটা ব্রিজ করার সময়, এটা কি বলে, পটুয়াখালী একটা ব্রিজ উদ্বোধন করার সময় ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি দেয় না, এই জন্য ছাত্রদল যুবদল ওরা মব তৈরি করছিল। আপনার এই যে আমাদের রবি সাহেব মন্ত্রী, ওনাকে উঠে দেন স্টেজে, পরবর্তী স্টেজে ব্যানার খুলে
যে ব্যানারে প্রধানমন্ত্রী ছবি থাকবে না, এই ব্যানারে কোনো উদ্বোধন হবে না, কোনো প্রোগ্রাম হবে না। আচ্ছা, একটু পরবর্তী ব্যানারে প্রসঙ্গে আমি শেষ করছি, পরবর্তী ব্যানার সরিয়ে পরবর্তীতে প্রোগ্রামটা করা হয়েছে। তার মানে এই যে ছবির রাজনীতি 17-18 আমরা দেখেছি, কিন্তু এই প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা অ্যাপ্রিশিয়েট করি উদ্যোগটা নিয়েছে যে ছবির রাজনীতি থাকবে না, আচ্ছা, যেটা ভালো ঠিক আছে, সেটা ভালো এখন- হবে, যেটা খারাপ সেটা খারাপ হবে। তো সুতরাং জামাতের আপনি যদি আপনাদের soft পাওয়ার power ক্ষেত্রে যেটা, হ্যাঁ। অনেক ক্ষেত্রে অনেক ধরনের আছে। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, জামাতের যারা আপনি দেখেছেন, জামাতের শত হাজার হাজার যারা হচ্ছে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিল কিন্তু শিক্ষক হতে পারে নাই, পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষক হয়েছে। তারা এখন অনেকে আবার ফেরত আসছে, অনেকে এসে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছে। সব ধরনের লোকজন জামাতের তো এরকম কি আছে। খুব বেশি আছে, কিরকম হবে এরকম? And কিরকম হবে এটা আসলে আমি কিভাবে আইডেন্টিফাই করবো বা আপনিও কিভাবে আপনার কোনো আইডেন্টিফাই সংখ্যা করবেন? আছে কিনা? না, এটা আমার মনে হয় আমাদের সরকারি দলের এই পরিসংখ্যানটা নেই। Okay. এটা পরিসংখ্যানটা খুবই কঠিন, কারণ হচ্ছে যখন আমরা সবসময় স্রোতে যেদিকে স্রোত যায় ওইদিকে আমরা সবসময় নৌকা যেতে দেখি। হ্যাঁ, তো সুতরাং যখন কেউ সরকারি দলে আসে বা বিরোধী দলে আসে, যারা কখনো ছিল না তারাও এসে এঙ্গেজ হয়। আর 17-18 বছর আমি মনে করি সবাই কিন্তু আওয়ামী লীগের সফট পাওয়ার ছিল না, কিন্তু যারা হচ্ছে মনে করছে না পাওয়ারের পক্ষে থাকতে হবে, পাওয়ারের পক্ষে থাকতে শিল্পীদের হবে। কথা যদি বলি, শিবিরের- অভিনেত্রী, শিল্পী, গায়ক, গায়িকা, আপনি জামাত যেটা একটা ইসলামিক দল, জামাতের একটা ইসলামিক সংস্কৃতির একটা উইং আছে, তাদের কালচারাল উইং আছে। আপনি দেখেছেন এবার পয়লা বৈশাখে তারা আলাদা যে সংস্কৃতিটা একটা আমাদের বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা র্যালি করেছে, তারা প্রোগ্রাম করেছে। তাদের একটা যেহেতু তাদের একটা নিজস্ব একটা উইং আছে নারীদের জন্য আলাদা। কথা বলতে হবে, তাদের অবশ্যই তো আমরা কথা দেখি বলছে না, তো, কথা কই, বলছে সেই এতদিন program পর্যন্ত কোথায়? সবসময় কথা বলেছে, মিডিয়াগুলো সেভাবে ফোকাস করেনি। বেশি এখন হয়তো করছে, এখন আপনারা দুইজন আমি একজন, এই জন্য আমাকে একটু বেশি দিতে হবে দিচ্ছে আপা। দেখেন না, ওনারা দুজন নাকি? না, না। আমাকে ওদিকে ডক্টর না, ঠিক আছে। কিন্তু উনি বিএনপি করেন না। মানে আপনি কি আসলে হ্যাঁ? আপনি একা হইলেন কেন? আপনি না না না, আমি তো আপাতত আমাকে যে প্রশ্ন করছে না, আমি আপনি বিরোধী দল হিসেবে একা প্রশ্ন হলেন না, করছি। আমি তো তিনজন মনে করছিলাম। আপাতত আপনি- আমাকে বিরোধী দল হিসেবে প্রশ্ন করছি, সেজন্য বললাম আর কি। আর আমরা দুজন সরকারি দল না সরকার, তা আপনি কি সরকারি দলকে ওন করেন না? আপনি না, দুইজন আমি করি না, না। না, আপনি করেন কিনা, ওন করেন কিনা? আমি সরকারি করি, দল। আমি হ্যাঁ, তো সরকারি দল। সমর্থক। এবং কি আমার এই বোনটার সাথে আমি যতদিন টকশোতে গিয়েছি, আমার বোনকে সরকারি দল হিসেবে অ্যাড্রেস করা, আমাকে বিরোধী দল হিসেবে প্রশ্ন করা হয়। হ্যাঁ, কিন্তু আমি তো করা হয়। যদিও আপা করে বা না করে এটা হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকারি দল হিসেবে ওনার যত ন্যারেটিভ গুলো সরকারের পক্ষে গিয়েছে মানে দেখেছি, সেটা তো দেখেছি, সেই হিসেবে আমি বললাম আর কি। ও আচ্ছা, আপনি আচ্ছা, ঠিক আছে, মানে জামাত আপনি আর আরো আমরা একটু সময় নেন। BNP আপনি অনেক ইতিহাস বলেছেন, আপনার প্রশ্নের বাইরে গিয়ে সেটা না, প্রসঙ্গে ফিরে আসি। তাহলে ওয়াজ যারা করে তারাও তো আপনাদের সফট পাওয়ার নিশ্চয়ই। সেটা আপনি ধরতে পারেন। তাহলে সফট পাওয়ার তো অনেক আছে, তাহলে মব কেন সবারই করতে হয় আছে। না, আপনার? এত সেই সফট মবটা পাওয়ার থেকে কি? সফট পাওয়ার Specific ডিল বলেন, করবে। সেই মবটা কি? মবের হুমকি সেই কেন মবটা দেয়া কি? হয়? এই যে যেটা আমরা একটু আগেই শুনলাম, বিরতির মধ্যেও কথা বলছিলাম আমরা, অধ্যাপক স্নিগ্ধা যেটা বলছিলেন যে কেউ একজন জুলাইকে খাটো করে কোনো কথা বলবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। এবং ফ্যাসিজমকে যারা আসলে সমর্থন জুগিয়েছে, সেক্ষেত্রে যারা যে ধরনের অপরাধ করেছে, প্রত্যেকের বিচার আমরা চাই। কিন্তু তার মানে তো এই না যে অপ্রত্যাশিত কেউ একটা কাজ করে তাকে মব করে তাকে আক্রমণ না, সেই করার মবটা মতো কি? হুমকি দেয়া কে হবে। করেছে সেটা এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। specific আমার মনে ভাবে হয় যে অধ্যাপক স্নিগ্ধা, আমি সেই জায়গাতেও আমি আপনাকে আপনাকে প্রশ্ন বলি, করব। আমি এই প্রশ্নটা এবং- করতে হবে। হ্যাঁ। আবিদ যে বলেছে জুলাই বিরুদ্ধে যারা কথা বলে তাদের জিভ ছিঁড়ে ফেলা হবে। এখন আপনি কথা হচ্ছে যারা জুলাই যোদ্ধা তাদের একজনের রক্তক্ষরণ হয় যখন, যার কারণ যারা জুলাই যারা আমি শেষ করি, বলি আমি যেটা আপা যেটা বলেছেন, হ্যাঁ। সেটা হলো রাকসুর একজন নেতা আম্মার, সে বলছে ওই জুলাই সিডিআই যে বলছে তার নাম উল্লেখ করে তাকে যদি জুতা পেটা করতে পারে তাহলে কত পুরস্কার টাকা দিবে? ঘোষণা 1 করেছে, লক্ষ দিবে। পুরস্কার আর ঘোষণা যদি এখন- জুতা পেটা করে রক্তাক্ত আমি বুঝতে করতে পেরেছি পারে, এই আম্মার কি শিবির প্যানেল থেকে আসছে? না না, যে না, না, প্যানেলই হোক, না, না, আপনি না, এটা অবশ্যই সমর্থন করেন না, না। সমর্থন করি না। Good, সেটাই আমি সমর্থন বলেন। করি না। সেটাই কিন্তু বলেন। ব্যাপারটা হচ্ছে যারা জুলাই বিপ্লবী ছিল, যারা দেখেছে সামনে থেকে তার ভাইকে হারিয়েছে, তার ভাই গুলিবিদ্ধ হয়েছে, আবিদরা রক্তকরণ হবে। আবিদরা এই জন্য বলেছে যারা জুলাই বিরুদ্ধে কথা বলে তাদের জিভ ছিঁড়ে ফেলতে হবে। কেন? তাদের রক্তকরণ হবে, কারণ তারা অনেকেই, আমরা নিজেরা জুলাই মাঠে ছিলাম, আমরা দেখেছি Okay. ওই সময় কথা বলা এত সহজ ছিল না। আমরা যখন কথা বলেছি, এদের পক্ষে আইনি লড়েছি, আমাদেরকে হারুনটা নিয়ে গিয়েছিল, ওই সময় কথা বলা এত সহজ ছিল না। যারা কথা বলেছে আর যারা কথা বলে নাই, চুপ ছিল, তাদের রক্তক্ষরণ আর এদের রক্তক্ষরণ এক হবে না তো। ওকে, এক হবে না আমি তো। ওকে ওকে ভাই, এখন এটাকে কাছে নিবেন বলে কেউ যদি আরেকটু দূরে গিয়ে বলে যে অবশ্যই, ৭১ এর সব ধরনের, বিরুদ্ধে কথা সব বলতে তার ধরনের, জিপ টেনে ছিঁড়ে সব ফেলতে হবে, ধরনের, হ্যাঁ, সেটা ঠিক হবে? অবশ্যই। জিপ টানাটা নিয়ে না না না, support আপনি করবেন? ৭১ বিরুদ্ধে যাবেন কেন? আপনি আর যদি কেউ ৭১ নিয়ে বিনিয়ে বিরুদ্ধে আচরণ করে, তার জিপ টেনে ছিঁড়ে ফেলার আপনি হুমকি দিতে বলবেন, পারে কেউ? আপনি প্রতিবাদ জানাবেন, প্রতিবাদ জানাবেন। জানানো এক জিনিস, আপনি আর জিপ টেনে ছিঁড়ে ফেলার না, কথা বলবেন। জিপ টেনে এটা একটা প্রতিবাদের ভাষা ব্যবহার আচ্ছা। করেছে, ভাষা ব্যবহার করেছে। আপনি যদি বলেন যে আবিদে বলেছে, আবিদ ছাত্র দলের নেতা, সে যে জিপ ছিঁড়ার কথা বলেছে,
সে তার মানে কি সে জীব ছিঁড়ে ফেলবে না? এটা তার আচ্ছা, একটা প্রতিবেদনের ভাষা। আমরা ন্যারেশন নিয়ে কথা বলছি। আমার মনে হয় যে আমরা সেই আলোচনাটাই ফিরি এবং ডক্টর স্নিগ্ধা, আমি আপনার কাছে এই প্রশ্ন রাখি আগে যে আপনি কিভাবে দেখেন বিষয়টাকে, মানে কেন আসলে 24কে 71-এ মুখোমুখি করতে হলো, কারা করলো, আপনার মন্তব্য শুনবো। আর পাশাপাশি ছোট একটি বিষয় যে যারা আসলে এই যে জুলাইকে এভাবে খাটো করছে, এভাবে এত মানুষের যারা কিনা তাদের ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিজম মুক্ত একটা বাংলাদেশ পেয়েছে, তাদেরকে খাটো করছে, সেই অপরাধকে আপনি কিভাবে দেখেন সেটা একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, না এখানে আপনার প্রশ্নটার ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমরা যখন আলাপটা করেছি এখানে একটা আলাপ এসছে, এটা আমি আসলে ডিসএগ্রি করি যে 17 বছরে সাথে কোনো কালচারাল হয়নি, এটা তো সত্য না। আপনি কিন্তু এই প্রতিবাদটাও জুলাইটাও করতে পেরেছেন। আমি কতগুলো নাম মেনশন করি, ধরেন শিক্ষক নেটওয়ার্ক এক ধরনের এই ফ্যাসিজমের মানে যা কিছু হচ্ছে তৎকালীন কিন্তু একটা বৈধতা তৈরি করেছে। আপনি যদি এই বৈধতার কাজগুলো কিন্তু এই গ্রুপ অফ পিপুলকে, এবং প্রচুর বামপন্থী সংগঠন কিন্তু জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছে, যেমন মনে করেন অনেক চিত্রশিল্পী, অনেক অভিনয় শিল্পী এই আন্দোলনে এসে তখন যুক্ত হয়েছেন। তো 24-এর আপনার ইভেন নওশাবার কথা যদি বলি, বাঁধনের কথা যদি বলি, সায়নের কথা যদি বলি, দেয়ার আর মেনি পিপল, এইগুলো লোকজনগুলো এসেছিল বলেই কিন্তু মানেন বা না মানেন জুলাইয়ের যে এটা যে বৈধতা তৈরি করা, এই বৈধতাগুলো কিন্তু তখনই সম্ভব হয়। এই জন্য আমি বলছি, যেটা সায়ন্ত ভাই তখন বললেন যে দলটি আছে বিএনপি, দ্যাটস ভেরি ট্রু। আপনি সফট পাওয়ারকে যদি এখনো অ্যাকনলেজ না করেন, সেটা বিএনপির একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তার যে নাই তা না, বা ওনাদেরও যে নাই তা না। যেই জায়গায় খামতি আছে, খামতির জায়গাটাকে লোকেট করা, এই লোকেশনের জায়গাটা কিন্তু মিসিং। এবং এটা কেন জরুরি, এটা কিন্তু শান্ত ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন যে এটা নট নেসেসারিলি আপনাকে আপনার দলের কর্মী হতে হবে। আপনি কিন্তু আপনার দলের বাইরের লোকও হতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সে আপনি কি ওই চেতনাটা, যে এটা শান্ত ভাইয়েরই কথা ছিল, যে চিন্তাটা আপনি সামনে আনতে পারছেন কিনা, যে মূল মোটিভটা, মানে আদর্শিক মোটিভটা আপনি ক্যারি করছেন কিনা। কারণ কি, আপনি যদি সবাইকে নিয়ে আসেন, কারণ আপনি খেয়াল করে দেখেন যে বিগত যে সরকারটি ছিল তার তো একটা এই যে আপনার বামপন্থী পুরো সম্পূর্ণ ডিফারেন্ট একটা 14 দল, আমি আরো সহজ করে বলি 14 দল, তো এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা দল না, 14টা দলকে আপনি করে রেখেছেন, কিন্তু আলটিমেটলি তারা যে সম্মতি উৎপাদন করছে, তো এই সম্মতি উৎপাদনের যে জায়গাটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেখানে প্রশ্ন করলেন 24 এবং 71, এই 24 এবং 71কে মুখোমুখি দাঁড় করানোর পুরো প্রজেকশনটা জুলাই পরবর্তী যে বিপ্লবোত্তর শব্দটা আমি বিপ্লব বলবো না, গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে বিগ 3টা এরর ছিল। সেই এররের প্রথম এরর কি ছিল? প্রথম এরর ছিল হচ্ছে আপনি তখন বলতে গিয়েছেন স্বাধীনতা 2.0, এটা কিন্তু এই পক্ষের আবিষ্কার। আপনি কি করেছেন জানেন? নিজে অস্ত্রটা তুলে দিয়েছেন। যখনই আপনি স্বাধীনতা 2.0 বলেছেন, ঠিক ওই মুহূর্তে স্বাধীনতা কখনো 2.0 হয় না, না একাডেমিক্যালি না ফিলসফিক্যালি, ইটস নট পসিবল। কারণ আপনি মানচিত্র, পতাকা একবারই পেয়েছেন। কেমন? এটা হচ্ছে প্রথম। এটা করার প্রেক্ষিতে কি হয়েছে, এবং এর পরবর্তীতে আরো কিছু জিনিস তৈরি হলো। আপনি খেয়াল করে দেখেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, হয়েছিল কিনা, একদম খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বুঝতে পারছেন, একটা দেশের জাতীয় সঙ্গীত, এই যে কতগুলো ঘটনা, এবং যেটা আমি অত্যন্ত বিনয়ের সাথে শান্ত ভাইকেও বলবো, শান্ত ভাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক আমাদের ভাস্কর্য, স্বাধীনতার ভাস্কর্য, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, সেগুলো ভাঙা হয়েছে এবং এখনো সেটা ভাঙা অবস্থায় আছে। That should be endorsed. এটা endorse করা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই, আমি সেটাই বলছি। জায়গাটা না, এখানে একটা কথা আছে। আপনি এই একের পর একে যখন এই ঘটনাগুলো ঘটেছেন, তখন প্রথম এটা কিন্তু এখান থেকে উৎপাদিত হয়েছে, যেটি আপনার এই সরকারটি ছিল, সেই সরকারটি এখন সেই জিনিসটাকেই কিন্তু ক্যাপিটালাইজ করে দাঁড়িয়ে দিয়েছে যে 24। আমি ব্যারিস্টার মামুনের কথাটা শুনি। ব্যারিস্টার মামুন রাসেল, আপনারা 71-এ জামাতের ভূমিকার কারণেই কি 71-কে খাটো করে 24-কে হাইলাইট করার এত চেষ্টা করেন, এবং এর মধ্য দিয়ে কি আসলে এই ন্যারেশনটা এখন সামনে আসছে যে 71 বনাম 24 এবং 24-কে আসলে ছোট করে দেখানো হচ্ছে সেই জায়গা থেকে? দেখেন, 71 বনাম 24 এটা আওয়ামী একটা ন্যারেটিভ। কেন আমি বলি, আওয়ামী লীগ এবার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সরকার ক্ষমতা আসার পরবর্তীতে। তারা চেষ্টা করছে যে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, এটা করেছে ইউনুস করেছে, এটা মেটিকুলাস একটা ডিজাইন ছিল আমেরিকার,
এটাতে ছিল জামাত, ছিল এনসিপি বা হচ্ছে ছাত্ররা ছিল, এটাতে বিএনপির কোনো সংশ্লিষ্টতা ছিল না। আওয়ামী লীগের ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে। অথচ আমি শেষ করি, এতে সুতরাং এই যে জুলাইটাকে বারবার বলার চেষ্টা করছে, কারণ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় তাহলে বিএনপির হাত ধরেই কিন্তু রাজনীতি করতে হবে। এই জন্য বিএনপিকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি বিএনপির লক্ষ লক্ষ কর্মী যারা 17-18 বছর ভিক্টিমাইজ ছিল, তারা কখনো জুলাইকে তাদের বিপরীতে দাঁড় করাবে না, তারা করাবে না। এই জন্য আবিদরা যে ভাষা ব্যবহার করছে, আমি যদিও ভাষাকে আমি সমর্থন করি না, এটা হচ্ছে তাদের ক্ষোভের প্রকাশ। কেন বললেন এই কথাটি আমি একটু শুনবো পরে, যে কেন বিএনপির হাত ধরে রাজনীতি করতে হবে সেটা একটু শুনবো। কিন্তু তার আগে আপনি বলছেন যে এটা আওয়ামী লীগের একটা ন্যারেশন, আওয়ামী লীগের দাঁড় করাচ্ছে, কিন্তু 2.0 বাংলাদেশ 2.0 তো আপনারাই বললেন, এটা তো আর আওয়ামী লীগ এসে বলে দেয়নি। আপনারা বলছেন শহীদের সংখ্যা কমানোর মতো আলোচনাগুলো। আমি আপনাকে বলি, বারবার প্রত্যেক জায়গা থেকে বলা হয়েছে 2471 ধারাবাহিকতা বলা হচ্ছে, যে এই শব্দটা হয়তো চয়ন করেছে, কিন্তু স্বাধীনতার বিপক্ষে গিয়ে বা এর বিপক্ষে গিয়ে এটা হয়তো আপনি কোনো কিছু হয়তো বুদ্ধিজীবী পাবেন না, তারা হয়তো শব্দ চয়ন করেছে, কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে বা হচ্ছে বড় বড় জায়গা থেকে কখনো স্বাধীনতার এগেনস্টে দাঁড়ায় নেই, কখনো না। এবং কি স্বাধীনতাকে ওন করে সবকিছু করেই, এবং কি শুধুমাত্র স্বাধীনতার সম্মান করে আপনি দেখেছেন এই স্মৃতিসৌধেও গিয়েছে জামাত কখনো যায়নি, কিন্তু গিয়েছে সম্মান করে, দেশকে সম্মান করে, সবকিছু করে। তো সুতরাং জুলাইকে স্বাধীনতার এগেনস্টে দাঁড় করাবেন। দেখেন আমি আমি আপনাকে বলি যে বারবার এখন একটা ন্যারেটিভ কথা উঠানোর চেষ্টা করছে, জামাত ক্ষমা চাচ্ছে না কেন, জামাত ক্ষমা চাচ্ছে না কেন। দেখেন 71-এ জামাতের অবস্থান বর্তমানে দেখেন আপনার 71-এ কিন্তু পরবর্তীতে কিন্তু বিচার হয়েছে, জুলাই এখন যেমন বিচার হচ্ছে, 71 পরে 73 সালে কিন্তু 38,000 আসামি করা হয়েছে। সে 38,000 আসামির মধ্যে প্রায় 11,000-কে দেওয়া হয়েছে। সেখানে জামাতের কোনো নেতৃবৃন্দ ছিল না। এবং কি আমি একটু শেষ করি 13-14 সালে যে বিচারটা হয়েছে, এটা হচ্ছে ধরেন এবার আওয়ামী লীগের যে বিচারটা হচ্ছে 50 বছর পরে, হুট করে আওয়ামী লীগের ধরেন মুসলিম লীগের মতো, তখন বিরোধী দল ছিল মুসলিম লীগের মতো আওয়ামী লীগের হয়তো থাকবে না, তখন 11 দলের একটা দল সাম্যবাদী দল। আপনি হুট করে 50 বছর পরে সাম্যবাদী দলের বিচার শুরু করলেন, কেন বিচার শুরু করলেন? তারা আছে বলে তাদের বিচার শুরু করলেন। তাহলে আপনি বলেন 71-এর পরবর্তীতে বিচারটা হয়েছে, কারা অপরাধগুলো করেছে? জামাত 71-এ জামাত ছিল 8ম নবম একটা দল, 71-এ জামাত ছিল 8ম নবম একটা দল, সে 71-এ এত 30 লক্ষ শহীদ হয়েছে, তো জামাত ছিল নবম একটা দল, জামাতের কোনো আসলই ছিল না। সুতরাং জামাতকে সাম্যবাদী আপনি যেভাবে বিচার করবেন সেভাবে বিচার করবেন, করতে পারেন না। এখানে যারা এখানে ছিল আলবদর আল শামসে যারা নেতাকর্মীরা কি ভূমিকা রেখেছিল সেটা আসলে এখন আপনি এভাবে উড়াই দিতে পারেন না। আপনি যেটা বললেন যে জামাতের বিচার হয়েছে, তাহলে জামাত রাজনীতি করছে, তাহলে এখন জুলাইয়ে যারা অপরাধী তাদের যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, আমি তাহলে সেটার মুসলিম লীগ ছিল প্রধান বিরোধী দল, জামাত কিন্তু তখন অষ্টম দল ছিল, জামাত অস্তিত্ব ছিল না তখন, অষ্টম দল ছিল জামাত। এখন যে 11 দলের সাম্যবাদী দল আছে, আওয়ামী লীগের বিচার হচ্ছে, আওয়ামী লীগের যে বিচার হচ্ছে, আওয়ামী লীগের এখন বিচার হচ্ছে 11 দলের সাম্যবাদী দল কত পার্সেন্ট আছে? তাহলে তো বিচার করার দরকার ছিল না। আমি ডক্টর বিচার তো করেছে, 73 সালে তো বিচার হয়েছে, 38,000 মামলা হয়েছে, বিচার তো হয়েছে তখন। ওকে বলি, হ্যাঁ প্লিজ। এই যে 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানোর, এটা একটা ভিন্ন রাজনৈতিক ন্যারেটিভের মানে একটা মনস্তত্ত্ব থেকে আসছে। বাংলাদেশের 2টা রাজনৈতিক দল গণহত্যার অভিযোগে অভিযুক্ত, একটা জামায়াত ইসলাম 71-এ ম্যাসিভ গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আর একটা আওয়ামী লীগের এই 24 সালের 1,500 যে অন্তত 1,500 যে কিল্ড হয়েছে এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত। আর 71-এ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছে। এই 2টা দলের এই 2টা ইভেন্ট নিয়ে অ্যালার্জি থাকবে, এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যেরকম 24-কে অস্বীকার করতে চাইবে, বিতর্কিত করতে চাইবে, এটাকে আন্ডারমাইন করতে চাইবে, আবার জামায়াত ইসলাম 71-কে চাইবে এইটাকে গ্লোরিফাই করে। এই 2 প্রতিযোগিতা 2 পক্ষের মধ্যে চলে। এনসিপির যেহেতু আগের কোনো ইভেন্ট নাই, নতুন দল, তাদের হাতে একটাই ইভেন্ট ক্যাশ করার মতো আছে, সুতরাং তাদের কাছে 24-কে আফুল করতে হইলে তাদের ওই জামাতের সুরে
মৃদু সুরে হইলো, অথবা তাদের মধ্যে সাবেক শিবির করা যে গ্রুপটা আছে তাদেরকে ওই ৭১কে একটু কটাক্ষ করতেই হয়, এটা তাদের রাজনীতি। বিএনপি হচ্ছে এখানে ভিন্ন এক স্তরের একটা দল, যাদের ৭১ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা, এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক, তিনি এই যুদ্ধ করেছেন, সেই লোকের প্রতিষ্ঠিত দল বিএনপি। ফলে তার চিন্তা চেতনা, সেই মুক্তিযুদ্ধের ধারণাকে ওন করে গড়া দল। আর ২৪-এ এসে সেই বিএনপির ভূমিকাই সবচেয়ে বেশি, তাদের নেতাকর্মীর নিহত হয়েছে বেশি, তাদের নেতাকর্মী বড় দল হিসেবে মাঠে থাকা ফোর্সও বেশি, তাদের ১৬ বছরের ত্যাগও বেশি। সুতরাং বিএনপি চাইবে আবার ৭১ এবং ২৪ দুইটাকেই আপফোল্ড করতে, ফলে বিভিন্ন ফ্র্যাকশন হয়ে গেল। এইটা হচ্ছে দলীয় রাজনীতি, এবং কে কিভাবে নিজের রাজনীতিটাকে তুলে ধরবে সেই প্রতিযোগিতার অংশ। কারো ৭১ শুনলে গায়ে অ্যালার্জি হয়, অ্যান্টিহিস্টামিন দিয়েও অ্যালার্জি বন্ধ করা যায় না। কারো ২৪ শুনলে অ্যালার্জি হয়, যত পাওয়ারফুল অ্যান্টিহিস্টামিন দেন ওই অ্যালার্জি তাদের কমেই না, তারা চুলকাইতেই থাকবে। আর বিএনপি হচ্ছে দুইটাকে আপফোল্ড করতে চায়। ফলে এই যে ত্রিমুখী যেই রাজনৈতিক যে মনস্তত্ত্ব, এইটা যতদিন থাকবে ততদিন এই একটাকে ছোট করা বড় করে এই প্রক্রিয়া থাকবে। এইটা বাংলাদেশের রাজনীতিতে মোটেই অস্বাভাবিক নয়। যদি আপনি নিউট্রালি দুইটার জন্যই যারা দায়ী দলগতভাবে বিচার করতেন, যাদের সংশ্লিষ্টতা তাদের বিচার করেন, আজকে মুসলিম লীগকে বড় করে দেখিয়ে বড় দল বলে জামায়াতকে ৭১-এর ভূমিকায় আপনি বলবেন প্রধান বিরোধী দল না আন্ডারমাইন করবেন, সেই সুযোগ মোটেই নাই। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধে পাক আর্মির পক্ষে অবস্থান নিয়ে সবচেয়ে বেশি মাত্রায় ভিজিবল ছিল আলবদর আল শামস। আলবদর আল শামসের প্রধান কারা ছিল? এই জামাতের নেতারা, তখন ছাত্র সংঘের নেতা তারাই ছিল। হ্যাঁ, সুতরাং তারা প্রয়াত হয়েছেন, আমি আর তাদের নাম উল্লেখ করে বিতর্ক বাড়াতে চাই না। শেষ করে দিতে হবে আমাকে। সেই দায় তাদের নিতে হবে। সেই দায় এখন মুসলিম লীগের দিকে ঠেলে দিবেন, ওইটা মানুষের কাছে হাস্যকর ছাড়া। আচ্ছা, আমি ব্যারিস্টার মামুন রাসেল আপনার কাছে একটি প্রশ্ন না করেই পারছি না। আমরা দেখছি জামাতের আমির একটি কথা বলছেন, তিনি বলছেন যুক্তরাষ্ট্র জামাতের সবচেয়ে পরীক্ষিত বন্ধু। খুবই কিউরিয়াস, কারণ আপনারা এই যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হলো, সরকার বিএনপি এই চুক্তি নিয়ে অনেক কথা বললেন, দেশ বিরোধী চুক্তি, ডক্টর খলিলুর রহমানের উপর চাপালেন, এবং তার আগে থেকেও ছিল, এবং এটা বিএনপির জন্যই করা। ইরানের পক্ষে বিবৃতি দিলেন, ইরানের ধর্মীয় নেতার জানাজায় গেলেন। এখন আমি খুবই অবাক হচ্ছি, যদি আপনারা মনে করেন যে দেশ বিরোধী চুক্তি বিএনপি করেছে যুক্তরাষ্ট্রের সাথে, তারপর আপনারা বলছেন যে যুক্তরাষ্ট্র জামাতের সবচেয়ে পরীক্ষিত বন্ধু। যদি দেশের বন্ধু না হয় তাহলে জামাতের বন্ধু হয় কি করে? পরীক্ষিত, জামাতের আমির বলেছে পরীক্ষিত বন্ধু, এই প্রশ্নটা করেছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন অকৃত্রিম বন্ধু, সেটা প্রশ্নটা করেন নাই। না, আমি আপনার কাছে জানতে চাই। আমি বলি পরীক্ষিত বন্ধু, অকৃত্রিম বন্ধু। অকৃত্রিম বন্ধু মানে কি? আমি আসি চুক্তি নিয়ে। বিএনপিরও কথা আছে, বিএনপিও বলে যে আমাদেরকে জিজ্ঞেস করা হয় না, জামাতে বলে আমাদেরকে জিজ্ঞেস করা, দুই পক্ষকে জিজ্ঞেস করা হয়েছে। এতদিন পর্যন্ত এত পরীক্ষিত বন্ধু, পরীক্ষিত প্রভু বলে নাই। এতদিন পরীক্ষিত প্রভু ছিল, যে আমাদের পরীক্ষিত প্রভু একজন। এখন হচ্ছে পরীক্ষিত বলেছে জামাতের আমিরের কোডটা কি? একটি পরীক্ষিত বন্ধু, তার মানে আরো কয়েকটি পরীক্ষিত বন্ধু আমাদের আছে। তার মানে জামাতের আমির যদি বলতে যে আমাদের পরীক্ষিত প্রভু, আমি আবার শেষ করি, যদি বলতে যে পরীক্ষিত প্রভু, তাহলে জামাতের আমির যেখানে এই পরীক্ষিত বন্ধু বলেছে, সাথে সাথে যে ইরানের প্রতিনিধি দল পাঠিয়েছে, তার মানে কি? জামাত মনে করে যে জায়গায় আমাদের দেশের স্বার্থ আছে, যে জায়গায় আমার দেশের স্বার্থ আছে, সেই জায়গায় জামাত যদি প্রভু মনে করতো, তাহলে ইরানে যে 13টা দেশ আমেরিকাকে প্রভু মনে করে তারা পাঠায় নাই, প্রতিনিধি দল পাঠায় নাই, জামাত প্রতিনিধি দল পাঠায়। অকৃত্রিম বন্ধু তার মানে হচ্ছে আপনি যে যার নেতৃত্বে এটা আপনার যে দেশ বিরোধী যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি তিনি তো এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং আমরা উনি পরীক্ষিত বন্ধু বলেছেন, উনি বলেন একমাত্র পরীক্ষিত বন্ধু বলেন, একটি পরীক্ষিত বন্ধু বলেছেন। আমি শুধু এতটুকুই বলবো, 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশকে সমর্থন করেনি। আমি এটা বলবো 9/11-এ যখন পুরো পৃথিবীতে ওসামা বিন লাদেন তৈরি হয়, তখন পুরো মুসলিম সমাজকে মিলিটেন্ট হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমেরিকার প্রচন্ড ভূমিকা আছে। আমি শুধু এতটুকুই বলবো, ইভেন ইরানেও যে হয়েছে, পুরো ওয়ার্ল্ডে যা চলছে, সেই সকল কিছুর পার্সপেক্টিভে আজকে মার্কিন যে চুক্তিটাও হয়েছে, সেটিও আমাদের জন্য ভীষণ রকমের অবতমনমূলক। সেই জায়গাটা থেকে কে যে কার পরীক্ষিত বন্ধু, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে আমার রাষ্ট্রের সহযোগী রাষ্ট্র। ওকে, ডক্টর শান্ত।
আমি ওই বিষয়ে তো অনেক কথা হচ্ছে। আপা এর আগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে কথা বলেছিলেন, আমি এটি একটু অ্যাড্রেস করতে চাই যে একদম বিএনপি সংক্ষেপে, ভাস্কর্য বিরোধী রাজনৈতিক দল নয়। আমি ওই 24 গণঅভ্যুত্থানের সময় জেল থেকে বের হওয়ার সময় বা জেলে থাকা অবস্থায় আবু সাইদের মৃত্যু নিয়ে আলোচনা হতো। তখন বিএনপির সিনিয়র নেতা, বর্তমানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি এবং আরো কয়েকজন তথ্যমন্ত্রী তারাও ছিলেন, বলছিলেন যে ভবিষ্যতে আবু সাইদের যে এই যে দুই হাতে হাত বাড়িয়ে যে তার যে অবস্থা, মুখ পেতে দেয়া। সেই রকম ভাস্কর্য আমরা বিভিন্ন চৌরাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য স্থাপন করব। এইটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সিম্বল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশ দেখবে। সেই দল তার মানে ভাস্কর্যের পক্ষে 1971 সনের যতগুলো ভাস্কর্য যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত কোন শক্তি করতে পারে সেটাও আমরা জানি। এইটাকে আবার পুনর্নির্মাণ করে যথাযথ স্থানে আবার এটাকে স্থাপন করা বিএনপির দায়িত্ব, এটা আমি মনে আশা করি। করছি সেটা আপনারা করবেন। অশেষ ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত।